শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। সাথে আছি আমি নুসরাত সাবিন চৌধুরী। দর্শক, একটি সন্তান একটি দম্পতির একটি পরিবারের আশার আলো, কিন্তু সেই স্বপ্ন যখন দীর্ঘায়িত হয় তখন কিন্তু একটি পরিবারকে সামাজিক মানসিক অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে কিন্তু বন্ধ্যাত্ব শেষ কথা নয়। আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে যে বন্ধ্যাত্ব নয়, আমাদের আছে আশার আলো। এবং সেই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সিনিয়র দুজন কনসালটেন্টকে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর রাশিদা বেগম, চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, এবং আরও আছেন ডক্টর শিরিন জাহান, সহকারী অধ্যাপক ইনফার্টিলিটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। স্বাগত আপনাদের দুজনকেই। ম্যাডাম, আমরা শুরুতে আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই যে বন্ধ্যাত্ব এই শব্দটি শুনলেই আমাদের অনেকের মনে হতাশা ও ভয় কাজ করে। সেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি আমরা জানতে চাই বন্ধ্যাত্ব আসলে কি? বন্ধ্যাত্ব বা সন্তানহীনতা, সোজা বাংলা যেটা বলা হয়, আমরা বৈজ্ঞানিক ভাষায় আসলে 1 বছর কোনো দম্পতি যদি একসঙ্গে বসবাস করে উইদাউট এনি কন্ট্রাসেপটিভ, মানে কোনো জন্ম নিয়ন্ত্রণ ছাড়া, তার মানে যথেষ্ট অপরচুনিটি থাকা সত্ত্বেও যদি 1 বছরের মধ্যে বাচ্চা না হয়, সেটাকে আমরা বন্ধ্যাত্ব বলি। এখনও কিন্তু অনেক পরিবার সন্তান না হওয়ার এই বিষয়টা আসলে নারীদের উপরই চাপানো হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে। বিষয়টা আসলে কতটা যৌক্তিক? এটা আগে তো খুবই হতো, বাচ্চা না হলে মেয়েদেরকে দায়ী করা হতো, ছেলেদের প্রবলেমের জন্য যে হতে পারে এটা চিন্তাই করতো না। কিন্তু এখন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কিন্তু এই চিকিৎসা হয়ে আসছে, প্রায় 27 বছর ধরে, 26-27 বছর ধরে হয়ে আসছে। কাজে অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন মানুষ এটা বুঝে যে পুরুষ মহিলা যে কারো কোনো প্রবলেমের জন্য এটা হতে পারে। তারপরেও বিরাট একটা চাপ মহিলাদের উপরে থাকে যে ওদের কারণেই হয়তো প্রেগনেন্সি হয় না। যে ছেলেদের ব্যাপারটা খুব সহজে উন্মোচিত হয় না, পরীক্ষা করতে চায় না, বা যদি চায়ও তারা একেবারেই যখন শুক্রাণুহীনতা বা অ্যাজোস্পার্মিয়া বলি আমরা, যখন বীর্যে কোনো শুক্রাণু থাকে না, সেই সমস্যা ছাড়া অন্য ক্ষেত্রে তারা গড়িমসি করতে থাকে যে যখন শুক্রাণুর স্বল্পতা থাকে, প্রচণ্ড রকম কম থাকে, বা শুক্রাণুর গতিশীলতা থাকে না, এরকম অবস্থায় বাচ্চা হয় না। সেগুলোকে তারা আরও সময় ধরে চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকে, ফলে প্রেগনেন্সি হয় না। কিন্তু এই জিনিসটাকে তারা ইগনোর করে। এখন যেটা ফিল করি যে একদম শুক্রাণু না থাকলে পরে তখন তারা সেটা যত সহজে মেনে নেয় যে না, আমার কারণে হচ্ছে না। শুক্রাণুর স্বল্পতার কারণে না হলে সেটা সহজে মেনে নিতে চায় না। তারা ভাবে যে ট্রিটমেন্ট করলে হবে। বিভিন্ন জায়গায় তারা ইভেন নন ডক্টর যারা ডাক্তার না, তাদের কাছেও তারা চিকিৎসার জন্য যায়। এই চিকিৎসা করতে করতে তারা অনেকটাই দেরি করে ফেলে। তখন দেখা যায় যে মেয়েটারও বয়স হয়ে যায়, বাচ্চা আর হয় না। তো এই বিপাকটা এখনো আছে যে ছেলেরা খুব সহজে মানতে চায় না, আর কি মানতে পারে না। অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এখনো অনেকটুকু আমাদের সীমাবদ্ধতা আছে। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে বন্ধ্যাত্বর ক্ষেত্রে নারী ও পুরুষ এই কারণগুলো আসলে কতটা ভিন্ন এবং দুজনেরই প্রভাব কতটা গুরুত্বপূর্ণ? ম্যাডাম যেমন বললেন যে বন্ধ্যাত্বের কারণের ক্ষেত্রে আসলে নারী পুরুষ উভয়ই কিন্তু দায়ী। আমরা চিকিৎসা বিজ্ঞান যে ডাটাগুলো আমাদেরকে দেয় তাতে আমরা দেখতে পাই যে বন্ধ্যাত্বের কারণ আমরা যে খুঁজে পাই, সেক্ষেত্রে নারীরা 30 থেকে 50 ভাগ ক্ষেত্রে দায়ী, পুরুষরা কিন্তু শতকরা 30 থেকে 40 ভাগ ক্ষেত্রে দায়ী। শতকরা 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে আমরা কিন্তু নারী পুরুষ উভয়েরই কারণ পেয়ে থাকি। আর বাকি শতকরা 10 ভাগ ক্ষেত্রে আসলে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না আপাত দৃষ্টিতে। তো নারীদের কারণের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে নারীদের প্রজনন তন্ত্রের যে অংশগুলো থাকে প্রত্যেকটাতেই কোনো না কোনো সমস্যা হলে বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে, বা গর্ভধারণে কিছু দেরি হতে পারে। তো আমরা যদি ডিম্বাশয়ের কারণগুলো একটু দেখি, যে ডিম্বাশয়ে যদি অ্যানোভুলেশন হয়, অর্থাৎ প্রতি মাসে মাসে মেয়েদের যে ডিম ফোটার কথা, সেই ডিম্বস্ফোটন বা ওভুলেশন যদি না হয়ে থাকে, যাকে আমরা বলি অ্যানোভুলেশন, তাহলে কিন্তু বন্ধ্যাত্বের সমস্যা তৈরি হতে পারে। একটা বাচ্চা হতে হলে তো একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুর মিলন হতে হবে। যদি ডিম্বাণুই না ফুটে তাহলে তো আসলে বাচ্চা হবে না। তো
তো এই অ্যানোভুলেশনের অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে কমন যে কারণটা শতকরা 70 থেকে 80% ক্ষেত্রে আমরা কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই কারণটা পেয়ে থাকি। এর সাথে আরও কিছু কারণ থাকে, যেমন থাইরয়েড হরমোনের যদি কারো সমস্যা থাকে বা প্রোল্যাকটিন হরমোনের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু অ্যানোভুলেশন হতে পারে। আর ডিম্বাশয়ের অন্যান্য কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে ডিম্বাশয় ডিম্বাণুর রিজার্ভটা কমে যাওয়া। এটি আসলে মেয়েদের বয়সের সাথে বেশি সম্পর্কিত, যদিও আরও অনেক কারণ থাকে। মেয়েদের বয়সের সাথে সাথে কিন্তু ডিম্বাণুর সংখ্যাটা কমতে থাকে। তো বেশি বয়সে কেউ যদি বাচ্চা নেওয়ার চেষ্টা করে বা বয়সটা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু ডিম্বাণুর রিজার্ভটা অনেক কমে যায়। সেক্ষেত্রেও কিন্তু অ্যানোভুলেশন হতে পারে এবং আরও কিছু ডিম্বাণুর কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে ফার্টিলাইজেশন হয় না, ইমপ্লান্টেশন ফেলিওর হয় বা মিসক্যারেজ হওয়ার চান্স অনেক বেশি থাকে। আবার ডিম্বাশয় কিন্তু অনেক সময় এন্ডোমেট্রিওসিসের অ্যাডভান্স স্টেজে আমরা চকলেট সিস্ট পাই বা এন্ডোমেট্রিওটিক সিস্ট পাই। চকলেট সিস্ট থাকলেও কিন্তু এখানে ডিম্বাণুর রিজার্ভটা নষ্ট হয়ে যায়, কমে যায়, কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং ভেতরে ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব বিভিন্ন স্ট্রাকচার আসলে একসাথে জোড়া লেগে যায়, যাকে আমরা বলি অ্যাডহেশন, এবং সেক্ষেত্রে টিউবো ওভারিয়ান রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু বাচ্চা হতে বা গর্ভধারণের দেরি হয় বা সমস্যা তৈরি হয়। এছাড়া আমরা যদি এবার ফ্যালোপিয়ান টিউবের সমস্যার ক্ষেত্রে আসি, যে মেয়েদের দুপাশে প্রজননতন্ত্রে জরায়ুর দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে। এই টিউবের কাজ হচ্ছে যে ওভাম পিক আপ করা এবং এখানে ফার্টিলাইজেশন হয়। এখন টিউব যদি কোনো কারণে ব্লক থাকে বা ফিমরিয়াটা যদি নষ্ট থাকে, তাহলে কিন্তু এই ফাংশনগুলো হয় না। অনেক সময় ইনফেকশনের কারণে টিউব ব্লক হয়ে যায় বা হাইড্রোসালফিংস হয়, টিউবটা তখন ফাংশনলেস হয়ে যায়। এরপরে আমরা যদি জরায়ুর কিছু কারণ নিয়ে আলোচনা করি, যে জরায়ুতে যদি ফাইব্রয়েড থাকে, আমরা যে জরায়ু টিউমার সাধারণভাবে আমরা যেটিকে বলি ফাইব্রয়েড, এই ফাইব্রয়েড যদি জরায়ুর ভেতরে ক্যাভিটিকে যদি ডিস্টর্ট করে ফেলে, যেমন সাবমিউকাস ফাইব্রয়েড বা অনেক বড় ইন্ট্রামোরাল ফাইব্রয়েড, এগুলো কিন্তু বাচ্চাকে তখন বসতে বা ভ্রূণটা এসে যে জরায়ুর ভেতরে ইমপ্ল্যান্টেড হবে বা বসবে, এটি কিন্তু হতে পারে না। এছাড়া জরায়ুর ভেতরে এন্ডোমেট্রিয়াল পলিপ থাকতে পারে, অ্যাডিশন থাকতে পারে, ক্রনিক এন্ডোমেট্রাইটিস বা ইনফেকশন থাকতে পারে, যেগুলো আসলে জরায়ুর ভেতরে যে বাচ্চাটা বসে বা ভ্রূণটা বসে যে বড় হবে, সেটি কিন্তু হতে পারে না, অর্থাৎ ইমপ্ল্যান্টেশন ফেলিওর হয়। অথবা বাচ্চাটা বসলো কিছুদিন পরে বা কিছু 2-3 সপ্তাহ পরে মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো এই প্রবলেমগুলো কিন্তু জরায়ুর সমস্যার কারণে হতে পারে। আবার জরায়ুতে যে নিচের দিকে যে সার্ভিক্সটা থাকে, সার্ভিক্সের মুখ যদি কোনো কারণে বন্ধ হয়ে থাকে, অ্যাডিশনের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, কোনো সার্জারির কারণে হতে পারে বা সার্ভাইকাল ফাইব্রয়েডের জন্য হতে পারে, এক্ষেত্রেও কিন্তু স্পার্ম অথবা শুক্রাণু চলাচলে বাধা সৃষ্টি হয়। অর্থাৎ শুক্রাণুগুলো তখন ভ্যাজাইনা থেকে উপরের দিকে উঠতে পারে না, সুইম আপ করে যে উপরে উঠবে, এটি আসলে বাধাগ্রস্ত হয়। এরপরে আমরা যদি চিন্তা করি যে পুরুষদের কী কারণ থাকতে পারে, তো পুরুষদের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলি যে শুক্রাণুর সংখ্যা অনেক যদি কমে যায়, স্বাভাবিক একটি মাত্রা থাকে যেটি একটি স্বাভাবিক প্রেগনেন্সি হওয়ার জন্য যতটুকু দরকার সেইটুকু শুক্রাণু আসলে থাকতে হবে, যেটিকে আমরা বলি যে প্রতি মিলিলিটারে আপনার 16 মিলিয়ন বা তার বেশি থাকতে হবে। যদি এর চেয়ে কম হয় বা কমে যায় কোনো কারণে, তাহলে কিন্তু প্রেগনেন্সি হতে কিন্তু দেরি হবে। আর খুব বেশি কমে গেলে আসলে অনেক বেশি বন্ধ্যাত্বের সমস্যা চলে আসে বা সিভিয়ার ফর্মে চলে আসে। আর শুক্রাণুর গতিশীলতাও কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জি, নড়াচড়াও একটি স্বাভাবিক মাত্রায় থাকতে হবে। আবার শুক্রাণুর গঠনগত দিক থেকেও কিন্তু শুক্রাণু স্বাভাবিক হতে হবে, একটা নির্দিষ্ট মাত্রায় স্বাভাবিক থাকতে হবে। যদি শুক্রাণুর সংখ্যা, নড়াচড়া বা গতিশীলতা এবং শুক্রাণুর গঠনগত দিকের অ্যাবনর্মালিটিগুলো বেশি থাকে, তাহলে কিন্তু গর্ভধারণের সমস্যা হয় বা দেরি হয়। এছাড়া পুরুষদের ক্ষেত্রে যদি মেলামেশা কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও দেরি হয়। আবার অনেক সময় আমরা কিছু ফ্যাক্টর দেখি, যেমন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু অনেক দূরে থাকে বা হাজব্যান্ড বিদেশে থাকেন, বা চাকরির ক্ষেত্রে ওয়াইফ গ্রামে আছে বা চাকরির জন্য পুরুষ যেটা হয় তখন ঢাকায় আছে। এই যে ফ্যাক্টরগুলো, এইগুলো কিন্তু বাচ্চা হতে দেরি হওয়া বা গর্ভধারণে দেরি হওয়ার জন্য কিছুটা কারণ, ইনডিরেক্ট কারণ। সুতরাং শারীরিক মানসিক দুটো প্রভাবই আসলে রয়েছে। অবশ্যই। অনেক ধন্যবাদ ম্যাডাম। একটু জানতে চাইবো যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে বা সন্তানহীনতার ক্ষেত্রে আমরা দেখি বয়সটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, তো এই বিষয়টা নিয়ে যদি বলেন যে স্বাভাবিক বয়সটা আসলে কখন আমরা ধরছি? বয়স তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। মহিলাদের জন্য সেটা প্রকট, পুরুষদের বাচ্চা হওয়ার বয়স অনেক দীর্ঘায়িত, কিন্তু মেয়েদের বয়স অনেক সীমিত। যদিও মেয়েদের মেনোপজাল বয়স অ্যাভারেজ আমরা 51 ইয়ার্স ধরি, কিন্তু মেনোপজাল অনেক আগে থেকেই কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কাজে আপনি যদি উপযুক্ত বয়স বাচ্চা নেওয়ার জন্য বা হওয়ার জন্য যেটা,
সেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে 35 পর্যন্ত বলে, কিন্তু আমাদের দেশের জন্য এই উপমহাদেশে 30 বছর পর্যন্ত বাচ্চার সম্ভাবনাটা ভালো। এবং কাজে 30 বছরের মধ্যে যদি কেউ ফ্যামিলি কমপ্লিট করতে পারে তাহলে তারা ঝুঁকিতে পড়ার চান্স কম, সম্ভাবনা কম থাকে। কিন্তু সম্ভব হয় না। অনেকেই পড়াশোনা করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, কেউ চাকরিতে প্রোগ্রেসের জন্য অনেক সময় তারা একটু ডিফার করে, অনেকে বিয়েও অনেক দেরি করে কাজে বিভিন্ন কারণে একটু দেরি হয়েই যায়। সেজন্য এটা মাথায় রাখতে হবে, যদি সুযোগ থাকে 30-এর মধ্যে নিলে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। 30 থেকে 35 একটু কমে যায় সম্ভাবনা, 35-এর পরে আরও কমে যায়, 40-এর পরে একেবারেই সিগনিফিকেন্টলি কমে যায়। এই জিনিসগুলো মাথায় রেখে ফ্যামিলি প্ল্যানিং, যেটা ফ্যামিলি প্ল্যানিং মানে বাচ্চা কখন নিব বা কখন নিব না, সেটা করা উচিত। কারণ ডিম্বাণুর পরিমাণটা ট্রিমেন্ডাসলি কমে যায়। ডিম্বাণুর যে মেয়েদের ডিম্বাণু তার ইন্ট্রাইউটেরাইন লাইফ, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার ডিম্বাণুগুলো কিন্তু তার ওভারিতে চলে আসে, কিন্তু সেটা আবার গর্ভাবস্থায় মানে গর্ভে থাকা অবস্থায় ওটা আবার ডিস্ট্রাকশন হতে থাকে। আচ্ছা, হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে জন্মের পরে হতে থাকে কন্টিনিউয়াস প্রসেস। এই ডিস্ট্রাকশনের ফলে তার 30 বছরে যখন উপনীত হয় তখন মাত্র 12% থাকে। কাজে যেই সংখ্যা ডিম্বাণু নিয়ে সে যাত্রা শুরু করে তার থেকে মাত্র 12% থাকে। এই যাত্রাটা আবার সব মেয়েদের একরকম না, তাদের 3টা ক্যাটাগরিতে আছে। তাদের ডিম্বাণুর সংখ্যা কারো খুবই কম থাকে, তাদের কিন্তু খুব অল্প বয়সী মেনোপজ হয়ে যায়, তাদের দেখা যায় 32-34-এর মধ্যে মেনোপজ হয়ে যাচ্ছে। আমরা আর্লি মেনোপজ অনেক বেশি দেখতে পাচ্ছি। আবার অ্যাভারেজ মেনোপজ যাদের হয় তাদের সংখ্যাটা মাঝামাঝি থাকে। কারো একটু লেট মেনোপজ হয় তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। যেমন পিসিওএস পেশেন্ট যেটা আছে তাদের অনেক ডিম্বাণু থাকে, তাদের মেনোপজ কিন্তু একটু দেরি করে হয়। তাহলে যাদের খুব কম সংখ্যক ডিম্বাণু নিয়ে যারা যাত্রা শুরু করে তাদের কিন্তু বাচ্চা হওয়ার বয়সটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাজে তাদের আর্লি মেনোপজ হওয়ার চান্স থাকে এবং মেনোপজের আগেও তাদের ডিম্বাণুর সংখ্যা অনেক কম থাকে। সেই কম সংখ্যক ডিম্বাণু দিয়ে বাচ্চা হওয়ার চান্সটা অনেকখানি কমে যায়। যদি ন্যাচারালি হয়তো ভালো, তাদের একটা খুব হাই কোয়ালিটি ওভাম তৈরি হলেই তার বাচ্চা হতে পারে। কিন্তু আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট যখন করা হয়, বিশেষ করে আপনার এআরটি, তখন ডিম্বাণুর সংখ্যা কিন্তু বেশি দরকার হয়। কম থাকলে কিন্তু ঝুঁকিটা বাড়ে আর কি। অনেক ধন্যবাদ। এই বিষয়ে ম্যাডাম আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। কথা বলছিলাম বন্ধ্যাত্ব বিষয়ে। ম্যাডাম, আমরা অনেকগুলো কারণ জানলাম এবং সেক্ষেত্রে একটু যদি জানি যে লক্ষণগুলো আসলে কি, কখন একজন দম্পতি আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং বর্তমানে আসলে আমরা দেখছি বন্ধ্যাত্বের হার অনেক বেশি বেড়েছে। এটা কি আসলে জীবনযাত্রা বা আমাদের যে অনিয়মিত ঘুম বা যে বর্তমান যে লাইফস্টাইল, সেটাও কি এটার কারণ বলে মনে করেন কিনা? বন্ধ্যাত্বের সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইডই বেড়েছে। এখন প্রতি 6 জন দম্পতিতে একজন দম্পতি ইনফার্টাইল হয়। এখন আমাদের দেশেও অনেক বেড়েছে। দেনে আমার দীর্ঘ এই প্র্যাকটিসিং লাইফে আমি দেখছি যে 10 বছর বা 15 বছর আগে যাচ্ছিল তার চেয়ে অনেক বেড়েছে। এবং কারণটা যেটা একটু আগেই যেটা আলাপ করলাম যে ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া, এই ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়ার রেটটা প্রচণ্ড রকম বেড়েছে। এটা আমরা লো এমএইচ বলি, যেটা দিয়ে ডিটেক্ট করা হয় যে কী পরিমাণ ডিম্বাণু আছে। এইটা 15 বছর আগে এরকম কিন্তু ছিল না, খুব অল্প সংখ্যক মহিলাই পেতাম লো এমএইচের, কিন্তু ইদানিং অনেক বেশি বেড়েছে। এটা আমাদের দেশের জন্য পার্টিকুলারলি যে আমার যেটা মনে হয় যে এনভায়রনমেন্টাল পলিউশন একটা সাংঘাতিক রকম প্রভাব বিস্তার করছে। আমাদের ভেজাল কোথায় নেই, সব খাবারে ভেজাল, পরিবেশে ভেজাল, বাতাসের যে দূষণ, বাতাসের যে কিছু মাইক্রোপার্টিকেল থাকে, সেই পার্টিকুলেট ম্যাটার বলে, ওই জিনিসগুলো ডাইরেক্টলি ওভাম বা ফলিকল ডিস্টার্ব করে। কাজে এই জিনিসগুলো তো ওভারকাম করা ডিফিকাল্ট। এবং কিছু এন্ডোক্রাইন ডিসরাপ্টার্স বলে কেমিক্যাল থাকে, যেগুলো শরীরের যে হরমোন তার সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক থাকে। কাজেই তখন আউটসাইডার জিনিসগুলোকে বডি ভুল করে মনে করে যে তার এন্ডোজেনাস হরমোন, এভাবে করে ইন্টারনাল যে ফাংশনটা সেটা ব্যাহত হয়। সব কিছু মিলে, যেমন প্লাস্টিক, আমরা যে প্লাস্টিক ইউজ করি, এই প্লাস্টিকের ভিতরে প্রচুর রকমের এন্ডোক্রাইন ডিসরাপ্টার্স থাকে।
আচ্ছা। বিশেষ করে মাইক্রো ওভেনে যখন প্লাস্টিকের পাত্রে Container-এ, খাবার হ্যাঁ। আমরা গরম করি তখন এগুলো আরও বেশি রিলিজ করে। কাজে এই সব কিছু নিয়ে প্লাস আপনি জানেন যে লেড অনেক আমাদের পানির মধ্যে অনেক জায়গায় যে লেডের কনসেন্ট্রেশন অনেক হাই। একজন মহিলা প্রেগন্যান্ট, তার যদি লেড কন্টামিনেশন হয় সেটা ইন্টারভিউটেন্ট, তার মেয়ে বাচ্চা যদি হয়, তার ওভারির উপরে তার একটা প্রচণ্ড নেগেটিভ ইফেক্ট আছে। এবং ওই যে বললাম যে ডিম্বাণুগুলো আগে থেকে ওখানে তৈরি হতে থাকে, সেগুলোকে কিন্তু ডিস্ট্রয় করে। তো ওই সময় থেকে তার ডিস্ট্রাকশন শুরু হয়। কাজে এখন খুব অল্প বয়সী মেয়েদেরই আমরা দেখি 20-25 বছরের মধ্যে তাদের ডিম্বাণুর সংখ্যা প্রচণ্ড রকম কম। যেটা একটা অ্যালার্মিং। যদি এনভায়রনমেন্টাল পলিউশনকে কারেক্ট করা না যায় তাহলে এটা প্রভাবটা আসলে দিন দিন বাড়ছে। একটু জানতে চাচ্ছি ওটা আপনার কাছে যে লক্ষণগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি, কখন একজন দম্পতি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন? ম্যাডাম যেমন বললেন যে বন্ধাত্ব বলতে আমরা কি বুঝি, তো ডেফিনেশন থেকেই কিন্তু আমরা আসলে বুঝি যে কখন আসলে একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যেমন স্ত্রীর বয়স যদি 35 বছরের কম হয়, তাহলে একজন দম্পতি 1 বছর নিয়মিত কোনো প্রকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া মেলামেশা করেও যদি কনসেপ্ট করতে ব্যর্থ হয়, এর পরপরই কিন্তু তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। পরীক্ষা নিরীক্ষা করে তার জেনে নেওয়া উচিত কী কারণে আসলে তার গর্ভধারণে বিলম্ব হচ্ছে বা দেরি হচ্ছে। এবং স্ত্রীর বয়স যদি 35 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু এই সময়টা কমে আসবে। এই সময়টা হয়ে যাবে তখন মাত্র 6 মাস। অর্থাৎ যার বয়স 35 বা 35-এর বেশি, মেয়েটির বয়স বা নারীর বয়স যদি 35-এর বেশি হয়, তাহলে মাত্র 6 মাস নিয়মিত মেলামেশার পরও যদি কনসেপ্ট করতে ব্যর্থ হয়, এর পরপরই কিন্তু চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জেনে নেওয়া উচিত আসলে কার সমস্যার জন্য, নারীর সমস্যা না পুরুষের সমস্যা, নাকি উভয় সমস্যার জন্য তাদের বাচ্চা হতে দেরি হচ্ছে। বন্ধাত্ব নির্ণয়ে সাধারণত কি পরীক্ষাগুলো আসলে করা হয়? আচ্ছা, এই বন্ধাত্বের জন্য আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, তবে রোগীর ইতিহাস এবং শারীরিক পরীক্ষা এগুলো আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো ইতিহাস এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ক্লু পেয়ে যাই যে তার কারণটা কি হতে পারে। যেমন যে মেয়েটি মাসিক অনিয়মিত, তাকে কিন্তু আমরা বুঝেই নেই যে তার হচ্ছে অ্যানোভুলেশন হচ্ছে, অর্থাৎ তার ডিম্বাণু পরিস্ফুটন হচ্ছে না। প্রতি মাসে যে ওভুলেশনটা হওয়ার কথা সেটি কিন্তু তার হচ্ছে না। এছাড়া আমরা তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করি। সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে তার ওভারিয়ান রিজার্ভটা আমরা দেখে থাকি, যদি তার 35 বছরের বেশি হয়, অথবা যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা ওভারিয়ান রিজার্ভটা আগে দেখে ফেলি আর ওভুলেশনটা আমরা চেক করে নিই। যেমন যে অ্যানোভুলেটরি, তাকে তো হিস্ট্রি থেকেই বুঝতে পারছি। অনেক সময় দেখা যায় যে সাইকেল রেগুলার, কিন্তু এদের মধ্যেও 15% কিন্তু অ্যানোভুলেটরি থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ওভুলেশনটা ডিটেক্ট করার জন্য আমরা ডে 21 সিরাম প্রজেস্টেরন করে থাকি, বা এলএইচ কিট মনিটরিং করে থাকি, অথবা সিরিয়াল ট্রান্সভাজানাল ফলিকুলার মনিটরিং করে থাকি। আর এছাড়াও আমরা থাইরয়েড হরমোনের পরীক্ষা করে থাকি, প্রোল্যাকটিন হরমোনের পরীক্ষা করে থাকি। ওভারিয়ান রিজার্ভ টেস্ট করার জন্য আমরা এএমএইচ এবং এএফসি এই পরীক্ষাগুলো করে থাকি। আর অনেক সময় এই পরীক্ষাগুলোর বাইরে ট্রিটমেন্টের একটা পর্যায়ে কিন্তু আমাদের টিউব দেখার প্রয়োজন হয়। তো টিউব দেখার ক্ষেত্রে আমরা সাধারণত স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, অথবা হিস্টোসালফিঙ্গোগ্রাফি, অথবা ল্যাপারোস্কোপি, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি করে থাকি। আর প্রথমে একটি বেসিক টেস্ট করি, সেটা হচ্ছে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। এর মাধ্যমে আমরা আসলে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার ডিম্বাশয়ে কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা কিন্তু ফার্স্ট ভিজিটেই আমরা দেখে নিই যে তার কোনো সমস্যা আছে কিনা জরায়ু বা ডিম্বাশয়ে। এরপরে ছেলেদের পরীক্ষায় যদি আমরা আসি, ছেলেদের ক্ষেত্রে একটি সিঙ্গেল টেস্ট করেই কিন্তু আমরা বুঝতে পারি যে সে বাচ্চা হওয়ার জন্য তার যোগ্যতা কেমন। সেটি হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। সিমেন অ্যানালাইসিসে যদি কোনো সমস্যা থাকে, যেমন খুব বেশি যদি শুক্রাণুর সংখ্যা কমে যায় বা নড়াচড়াটা কমে যায়, তখন আসলে আমরা হাজব্যান্ডের হরমোন টেস্টগুলো করে থাকি, বা অন্ডকোষ বা টেস্টিসের আলট্রাসোনোগ্রাম করে দেখি, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা জেনেটিক টেস্টও করতে দেই। জি, অনেক ধন্যবাদ। আমরা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এবং আমরা জানি এই বিষয়ে কিন্তু আরও অনেক সাফল্যও আসছে, অনেক বেশি বয়সেও কিন্তু এখন অনেকে বাচ্চা নিচ্ছেন। তবে অনেকেই মনে করেন যে বন্ধাত্বের চিকিৎসা মানেই শুধুমাত্র আইভিএফ। এর আগে কি আরও অনেক সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই অনেক অনেক বন্ধাত্বের চিকিৎসা সাধারণত স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করা হয়। যেই পেশেন্টদের জন্য যেটা প্রযোজ্য সেটাই করা হয়। কিছু কিছু পেশেন্ট আছে যাদের এই স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টের সুযোগ থাকে, আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের সরাসরি টেস্ট দরকার হয়। যেমন স্পার্মের প্রবলেম যদি থাকে, অ্যাজোস্পার্মিয়া যদি থাকে, অ্যাজোস্পার্মিয়ার একটাই মাত্র ট্রিটমেন্ট, সেটা হলো ইক্সি। হ্যাঁ, এআরটিরও দুটা ভাগ আছে, একটা আইভিএফ। ইন জেনারেল আইভিএফ বললেও ইক্সি হলো একটা স্পার্মকে যখন ওভামের মধ্যে ইনজেক্ট করে দিয়ে দেওয়া হয়। এবং সেই ইক্সিটাও 1991 সালের আগে কিন্তু ছিল না।
1991 সালের আগে এই অ্যাজোস্পার্মিক পেশেন্টরা কিন্তু তারা ইনফার্টাইলি থেকে যেত, তাদের বাচ্চা হতো না। তো আইভিএফ এর একটা পর্যায়ে যখন দেখলো যে অনেক স্পার্ম তাদের অনেক কম, তাদের আইভিএফেও সফল হয় না, ফার্টিলাইজেশন হয় না, তখন একদিন তারা চিন্তা করলো যে আমরা সাবজোনা উসাইটের বাউন্ডারি আছে যেটাকে বলে জোনা পেলুসিডা, তো তার নিচে তারা স্পার্ম রেখে দিয়ে দেখবে যে ওখানে কাছাকাছি গেলে তারা ঢুকতে পারে কিনা। কারণ যখন সংখ্যা কম থাকে তখন তাদের একটা স্পার্ম ঢোকার জন্য অনেকগুলো স্পার্মের মাথা থেকে এনজাইম রিলিজ করতে হয়, সহায়তা দরকার। তখন চিন্তা করলো যে যেহেতু কম, তাহলে আমরা যদি জোনা পেলুসিডার নিচে রেখে দেই তাহলে হয়তো ঢুকে যাবে। তো ওইটাই ইনজেক্ট করে জোনা পেলুসিডার নিচে রাখতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ওটা ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে গেলে পরে দেখে যে ওটা ফার্টিলাইজেশন হলো এবং চমৎকার একটা এমব্রায়ো হলো। তখন তাদের মাথায় চিন্তা হলো যে তাহলে তো আমরা নিজেরাই ইনজেক্ট করি ভিতরে, কারণ প্রথমে এই চিন্তা করেনি যে ভিতরে যদি ইনজেক্ট করে একটা নিডল ঢুকে যায় তাহলে সেলুলার স্ট্রাকচার নষ্ট হয়ে গেলে ফার্টিলাইজেশন হবে না, এই চিন্তা করে ভিতর পর্যন্ত যাওয়ার চিন্তা করে নাই। কিন্তু অ্যাক্সিডেন্টালি ঢুকে যখন ফার্টিলাইজেশন হলো তখন থেকে চিন্তা হলো তাহলে আমরা নিজেরাই ইনজেক্ট করে ঢুকিয়ে দিই। তখন থেকে এক্সি আবিষ্কার হলো। যে অ্যাজোস্পার্মিক পেশেন্ট সেদিন থেকে বাবা হতে শুরু করলো। কাজে এদের অ্যাবসলিউট ট্রিটমেন্ট হলো এক্সি। আর সিভিয়ার অলিগোস্পার্মিয়া যারা স্পার্মের সংখ্যা অত্যন্ত কম বা গতিশীলতা অত্যন্ত কম, তাদের নর্মালি ফার্টিলাইজেশন আইভিএফে একটা ডিশের মধ্যে স্পার্ম এবং ওভাম রেখে দেওয়া হয়, কাজেই ফার্টিলাইজেশনটা তখন সে নিজেই ঢোকে, তো এই ক্যাপাসিটিটা থাকে না, তাদের জন্য এক্সি করা হয়। কাজে মেল ইনফার্টিলিটির জন্য এআরটির প্রয়োজনটা বেশি হয়। আর মেয়েদের বেলায় যাদের স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করার পরে ফেইল করে তাদের দরকার হয়, এবং তাদের যদি দুইটা টিউব বন্ধ থাকে বা কাটা যায়, অনেক সময় ট্রপিক প্রেগনেন্সি হলে বা টিউবের কোনো ডিজিজ হলে তখন টিউব কেটে ফেলা হয়, সেরকম যদি হয় অথবা ড্যামেজড হয়, আমরা দেখে বুঝি যে এই টিউব আর কাজ করবে না, তাদের বেলায় সরাসরি আইভিএফ দরকার হয়। এছাড়া কিন্তু প্রথমেই ওভুলেশন ইন্ডাকশন, আইইউআই, বিভিন্ন সার্জারি যেমন এন্ডোমেট্রিওসিস স্টেজ 1-2 যদি থাকে তাদেরকে সার্জারি করে, ইভেন 3-4-এও সার্জারি করলে একটা সংখ্যক মহিলাদের বাচ্চা হয়ে যায়, সেই স্কোপটা আছে। মায়োমা থাকলে, বড় টিউমার থাকলে সেটা অপারেশন করে সেখানে একটা বাচ্চা হওয়ার সুযোগ আছে। কাজে বিভিন্ন ট্রিটমেন্ট আছে যেগুলো করে, এবং এগুলো সব এক্সপার্ট গাইনোকোলজিস্টদের কাজ, বিশেষ করে ফার্টিলিটি স্পেশালিস্ট যারা তারা তো করেনি, এবং অন্যান্য গাইনোকোলজি যারা সমস্ত কাজে অভিজ্ঞ তারাও এগুলো করেন এবং তারাও এগুলো পারেন। কিন্তু নন গাইনোকোলজিস্ট যারা, তারা যদি ফার্টিলিটি ট্রিটমেন্ট করে এই পেশেন্টদের সার্ভিস কিন্তু তারা দিতে পারে না, তখন তারা হয়তো শুধু কিছু মেডিসিনের উপরে ডিপেন্ড করে এবং না হলে সরাসরি আইভিএফে চলে যায়। কাজে এই সার্ভিসটা দেওয়ার জন্য একেবারে স্পেশালাইজড বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট দরকার যারা এটা পারবেন। কারণ এটা খুবই নিখুঁত কাজ, এটা সার্জারি করা এবং শুধু করা না, অ্যাসেসমেন্ট করা, যে সার্জারি করার পরে পেশেন্টের হবে কিনা, এই অ্যাসেসমেন্ট বা পেশেন্ট সিলেকশন এটা একটা বড় ব্যাপার। কিন্তু সেই জন্য অবশ্যই বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের করতে হয়। কাজে এটা ওয়াইড স্প্রেড ট্রিটমেন্ট আছে, এমন না যে গেলেই তাকে আইভিএফ করতে হবে। আইভিএফ শুধুমাত্র 10% পেশেন্টের আইভিএফ দরকার, 90% পেশেন্টকে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করে বাচ্চা হয় কিন্তু তাদের। জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো শুনবো আরেকটু বিরতির পর। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত আরোগ্য নিকেতন অনুষ্ঠানে। ম্যাডাম, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম এবং সেখানে একটু জানতে চাই যে এই যে চিকিৎসার অগ্রগতি হচ্ছে এবং এই চিকিৎসার সাফল্যের হার কোন কোন বিষয়ের উপর আসলে নির্ভর করে? ট্রিটমেন্ট বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে এখন ট্রিটমেন্টে। আমাদের দেশে এই এআরটি করার জন্য প্রায় 25টা আইভিএফ সেন্টার আছে বাংলাদেশে, সবাই করছে এবং অনেক গাইনোকোলজিস্ট তৈরি হয়েছে। যে আরইআই, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটির উপরে আমাদের কোর্স আছে বিভিন্ন মেডিকেল কলেজে, সেখান থেকে পাশ করে আসছে। কাজে দক্ষতা অর্জন করে বিশেষায়িত চিকিৎসক হয়ে সবাই সার্ভিস কিন্তু দিচ্ছে। তার কি কারণে বাচ্চা হচ্ছে না সেটা একটা কারণ, মেয়েটার বয়স কত সেটা একটা কারণ, ছেলেদের যে শুক্রাণুর যে প্রবলেম সেখানে শুক্রাণুর কোয়ালিটি কেমন সেটা একটা কারণ, তারপরে তার যদি শারীরিক অন্য কোনো অসুবিধা থাকে সেগুলো কারণ, সব কিছু মিলিয়ে ডিপেন্ড করে যে সাকসেস রেট কেমন হবে।
প্রিলিমিনারি ট্রিটমেন্ট যেগুলো আমরা দেই ওভুলেশন ইন্ডাকশন, সেখানেও তার এই সব জিনিসগুলো কিন্তু কনসিডারেশন আসে। তার অন্যান্য প্রবলেম আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, প্রোল্যাকটিন বেশি কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, টিউবারক্লোসিস আছে কিনা, অন্য শারীরিক অসুবিধা আছে কিনা, এসব কিছুই নিয়ন্ত্রণে না এনে যদি চিকিৎসা দেওয়া হয় ফলাফল ভালো হবে না। কাজে এইসব ডিজিজগুলোকে আগে কন্ট্রোল করে তাকে বেস লাইনে এনে তারপরে চিকিৎসা দিলে তাহলে ফলাফল ভালো হবে। টিউবাল কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। টিউব অনেক সময় দেখা যায় টিউব খোলা আছে কিন্তু টিউবাল ফাংশন হয়তো ঠিক নাই, তার ওভারির সাথে তার রিলেশনটা ঠিক নাই। ওভারি থেকে ডিম্বাণু যখন নিঃসরণ হবে সেটাকে পিক করে নিতে হবে টিউবের, সেটা সে পারছে না। কাজে এই জিনিসগুলো যদি থাকে, যার জন্য অনেক সময় টিউবাল ফাংশন দেখার জন্য ল্যাপ্রোস্কোপি একটা অবধারিত ইনভেস্টিগেশন। ল্যাপ্রোস্কোপি করলে আমরা বুঝতে পারি যে তার ভিতরে টিউব কেমন আছে, রিলেশনটা কেমন আছে, এবং সে ফাংশন করবে কি করবে না কিছুটা ধারণা করা যায়। এর ফাংশনটা দেখার জন্য ফ্যালোস্কোপি একটা ইনভেস্টিগেশন আছে, সেটা করেও দেখা যায় যে টিউবের ভিতরের যে লাইনিং থাকে সেটার প্যাটার্ন কেমন। কাজে এত কিছু হয়তো করা সম্ভব হয় না, কিন্তু আমরা তার টিউবের ফিমরিয়া যেটা দিয়ে সে পিক করে, সেই ফিমরিয়ার কোয়ালিটি কেমন, সেখানে কোনো ফিমরিয়াগুলো দলা পাকে আছে কিনা, তাহলে সে কাজ করবে না, এই সব জিনিস অ্যাসেস করে তারপরে আমরা ট্রিটমেন্ট নির্ধারণ করি। কাজে নর্মাল তাহলে নর্মাল প্রেগনেন্সি হবে না টিউবাল কন্ডিশন যদি খারাপ থাকে, তখন তাদের আইভিএফ দরকার হয়। তো টিউবাল ফ্যাক্টরের জন্য যদি আইভিএফ লাগে তাদের সাকসেস রেট ভালো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য যদি লাগে তাদের সাকসেস রেট ভালো, স্পার্মের কোয়ালিটি খুব যদি খারাপ না হয় তাদের সাকসেস রেট ভালো। স্পার্মের আবার অ্যাজোস্পার্মিয়ার পেশেন্ট যাদের টেস্টিকুলার স্পার্ম নিয়ে করলে তাদের কিছু কিছু যাদের অবস্ট্রাকটিভ থাকে তাদের সাকসেস রেট ভালো, কিন্তু নন অবস্ট্রাকটিভ যাদের তাদের সাকসেস রেট আবার অত ভালো না। অনেক ফ্যাক্টর আছে, অনেক মলিকুলার লেভেলের ব্যাপার আছে। বয়স যদি বেশি থাকে তাদের সাকসেস রেট খারাপ, তাদের ডিম্বাণুগুলোর অধিকাংশই খারাপ থাকে। এবং শুধু বয়স বেশি না, ইয়াংদেরও দেখা যায় যে সব এমব্রয়ো কিন্তু ভালো থাকে না, যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে ভালো, কিন্তু তাদের অ্যানিউপ্লোডি থাকে অথবা এমব্রয়োর কোয়ালিটি পোটেনশিয়ালিটি কম থাকে, তাদেরও হয়তো সাকসেস অত ভালো হয় না। সুতরাং অনেক কিছুর উপরেই আসলে নির্ভর করে। জি, অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই যে এখন কিন্তু আমরা দেখছি যে ইয়াং জেনারেশনের অনেকেই কিন্তু যখন বুঝছে যে না হয়তো আমার ক্যারিয়ার বা আমি একটু সব কিছু নিয়ে একটু বেশি বয়সে ফ্যামিলি কমপ্লিট করার চিন্তা করছি, বাচ্চা নেওয়ার একটা ঝুঁকি হয়তো থাকতে পারে, অনেকে কিন্তু এখন এগ ফ্রিজিংয়ের দিকে আগাচ্ছেন। তো এটা আসলে পরবর্তীতে কতটুকু সাকসেস আনে বা সেটা বাংলাদেশে এটার কার্যক্রমগুলো আসলে কেমন? যারা বাচ্চা নিতে দেরি করতে চান বা প্ল্যানটা যে প্রেগনেন্সি প্ল্যানটা দেরিতে করতে চান, যে ক্যারিয়ার জন্য হতে পারে বা চাকরির জন্য হতে পারে, তো এইসব ক্ষেত্রে সাধারণত আমরা যে উপদেশটা দিয়ে থাকি যে মেয়েদের বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বয়সের সাথে সাথে ডিম্বাণু কমে যাবে। এখন একটি মেয়ে দেখেন, আমরা বলি যে ফার্টিলিটি, হাইয়েস্ট ফার্টিলিটি থাকে মেয়েদের 20 থেকে 30 বছরের মধ্যে। এরপরে কিন্তু আসলে ফার্টিলিটি ডিক্লাইন করতে থাকে, অর্থাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে কমতে থাকে, মানে ডিম্বাণুর সংখ্যাও কমতে থাকে, কোয়ালিটিও খারাপ হতে থাকে। তো ডিম্বাণুর কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এমব্রয় কোয়ালিটি খারাপ হবে, আর এমব্রয় কোয়ালিটি খারাপ হলে আবার ইমপ্লান্টেশন ফেলিওর হবে, অর্থাৎ জরায়ুর মধ্যে সে এমব্রয় বা ভ্রূণটা বসতে পারবে না, আলটিমেটলি মিসক্যারেজের দিকে যাবে বা ইমপ্লান্টেশন ফেলিওরের দিকে যাবে। তো সুতরাং যে লাইফ বার্থ রেট বা এই জিনিসগুলো কিন্তু সাকসেস রেট এগুলো কমে আসবে। সেজন্য মেয়েদের বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যে মেয়েটা মনে করে যে না আমার হয়তো আরও 4-5 বছর লাগবে আমার ক্যারিয়ার কমপ্লিট করতে বা আমার এই ডিগ্রিটা পড়াশোনাটা কমপ্লিট করতে, সেক্ষেত্রে সে যদি মনে করে যে তার 35 বছর বেশি হয়ে যাবে, তাহলে অবশ্যই সে এই ফ্রিজিং করে নিতে পারে। আর সে যদি ম্যারিড হয় তাহলে এমব্রায়ো ফ্রিজিং করে নিতে পারে। বাংলাদেশে এখন ম্যাডাম যেটা বললেন যে প্রায় 25 বা 25-এর বেশি আইভিএফ সেন্টার এখন চলছে, কার্যক্রম চলছে। তো সুতরাং এগুলো যে কোনো একটাতে ওরা কিন্তু হচ্ছে এগ ফ্রিজিং করে নিতে পারে। আর যদি ম্যারিড হয় তাহলে কিন্তু এমব্রায়ো বা ভ্রূণটাকে কিন্তু সে ফ্রিজ করে রাখতে পারে। পরবর্তীতে আইভিএফ পদ্ধতিতে এমব্রায়ো ট্রান্সফার করে অথবা আইভিএফ পদ্ধতিতে উসাইড যদি কার প্রিজার্ভেশন করে থাকে, সেই ক্ষেত্রে আবার আইভিএফ করে সে কিন্তু বাচ্চা নিতে পারেন। তবে এইটি একটা ব্যাপার আছে যে শুধু এগ ফ্রিজিং করলেই কিন্তু হবে না। বেশি বয়সে মেয়েদের কিন্তু অন্যান্য কমপ্লিকেশন যেমন প্রেগনেন্সি জনিত অনেক জটিলতা চলে আসে। তো এই জরায়ুতে আমরা তো এমব্রায়ো ট্রান্সফার করে দিলাম, কিন্তু বা সে বাচ্চাটা নিয়ে নিল, কিন্তু প্রেগনেন্সি জনিত অনেক সমস্যা হতে পারে। তার গর্ভজনিত ডায়াবেটিস হতে পারে, গর্ভজনিত ক্ষেত্রে তার হচ্ছে প্রেশার রাইজ করতে পারে। সেক্ষেত্রে মা বাচ্চা উভয়ের ক্ষেত্রেই কিন্তু কিছু জটিলতা এবং হচ্ছে খারাপ প্রতিক্রিয়া চলে আসে। মিসক্যারেজ হতে
পারে, প্রিটার্ম লেবার হতে পারে, বাচ্চার সমস্যা হতে পারে। তো এই যে সমস্যাগুলো আসে বেশি বয়সে, সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এগ ফ্রিজ শুধু করাতেই এগ যে ফ্রিজ আসলে আমি করলেই কিন্তু ঝুঁকির বাইরে সব তা ঝুঁকির আসলে বাইরে নয়। চলে যাচ্ছে না। তবে যারা বাচ্চা প্রেগনেন্সি প্ল্যানটা একটু দেরিতে নিতে চাচ্ছেন, যে কোনো কারণেই হোক, তাহলে অবশ্যই এটা একটা পদ্ধতি যে সে তার এগটা অর্থাৎ ডিম্বাণুর কোয়ালিটিটা তো কিছুটা ভালো থাকবে, সেটি অন্তত করে রাখতে পারেন। অনেকে মনে করেন যাদের পিসিওএস আছে, এখন আমরা দেখছি ইয়াং এজে অনেকে কিন্তু পিসিওএস এর সমস্যা নিয়ে আসছেন, তারা মনে করেন যে আমাদের সন্তানহীনতার এই বিষয়টা হয়তো সামনে আসতে পারে বা ঝুঁকিতে থাকে, এবং বিয়ের বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক ধরনের মিথস আসলে রয়ে যায়। এটা আসলে কতটা যুক্তি? আচ্ছা, পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, ম্যাডামও বলেছেন যে পিসিওএস পেশেন্টদের কিন্তু অনেক এগ থাকে, ওদের এগ সাধারণত প্রচুর থাকে। ওদের সমস্যা সেটা হচ্ছে ডিম ফোটে না, মানে অ্যানোভুলেশন থাকে, ডিম্বাণু পরিস্ফুটন হয় না। তো ওদের ক্ষেত্রে আসলে ওভারনাইট রিজার্ভ কমে যাওয়ার ব্যাপারটা অতটা আসে না। ওদের যেটা হয় যে প্রপার একটা ট্রিটমেন্ট প্ল্যানের দরকার, অর্থাৎ একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে চিকিৎসাটা নেওয়া দরকার, যাতে ওদের ডিম্বাণু পরিস্ফুটনটা কনফার্ম হয়। এটি কনফার্ম হলেই দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু পিসিওএস পেশেন্টরা কনসিভ করে যায়, ওদের খুব বেশি দেরি হয় না। তবে যে দেরিতে বাচ্চা নিতে চায় তাকে কিন্তু অবশ্যই ওভারনাইট রিজার্ভ টেস্ট করে দেখা প্রয়োজন, তার AMH কেমন আছে, AFC কেমন আছে, সে আসলে কতদিন দেরি করতে পারবে। এটি আসলে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তার ডিসিশনটা নিলে ভালো হয়। সুতরাং এটা একটা প্রপার ট্রিটমেন্ট প্ল্যান একজন স্পেশালিস্ট আসলে করে দিতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলছিলাম বন্ধ্যাত্বে আসার আলো। ম্যাডাম, এগ ফ্রিজিং বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু আমাদের সাথে অ্যাড করেন। এগ ফ্রিজিং আসলে এগ ফ্রিজিং এর বেলায় দুটো ইন্ডিকেশন থাকে, একটা সোশ্যাল ফ্রিজিং আর একটা হলো তার কোনো চিকিৎসা পূর্ববর্তী ফ্রিজিং করে রাখা। যেমন যাদের কেমোথেরাপি, ক্যান্সারের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হয়, তখন এই থেরাপিগুলো তার এগ সব নষ্ট করে ফেলে। তখন অনেক মেয়েরাই ওভারিয়ান ফেইলিউরে চলে যায়। তাদের আনম্যারিড মেয়ে যদি হয়, তাদের এগ ফ্রিজিংয়ের একটা অপশন আছে। সোশ্যাল ফ্রিজিংটা খুব বেশি এনকারেজ কিন্তু কোনো সোসাইটি করে না, কারণ এটা শখের কোনো বিষয় না যে আমি জমা রেখে তারপরে আমি পিএইচডি করলাম বা বিয়ের পরে দেরি করে বাচ্চা নিলাম। যদি ম্যারিড হয় তাদের কিন্তু এমব্রায়ো ফ্রিজিংয়ের অপশন আছে, এগ না। আনম্যারিডের বেলায় শুধু এগ ফ্রিজিং। তো এগ ফ্রিজিংয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে অনেকগুলো এগ দরকার, কারণ এগের সার্ভাইবিলিটি কম এমব্রায়োর চেয়ে। এমব্রায়ো ফ্রিজিংয়ের সার্ভাইবিলিটি রেট অনেক হাই, কিন্তু এগের সার্ভাইবিলিটি অনেক হাই না, কাজে অনেকগুলো এগ দরকার ভবিষ্যতের জন্য। অত এগ যদি না থাকে তখন কিন্তু ফ্রিজিং করে লাভ হয় না। কাজে এগ ফ্রিজিং আমরা যেটা করি কেমোথেরাপি, রেডিওথেরাপির আগে এবং এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট যাদের সার্জারির পরে দেখা যায় যে প্রচণ্ড রকম AMH ফল করে গেছে এবং মেয়েটা আনম্যারিড, তো তার জন্য যে সে একটা ডিজিজে আক্রান্ত, যার জন্য তারটা ইন্ডিকেটেড। কিন্তু শখ করে কারো এগ ফ্রিজিং করা সেটা কিন্তু অনেক সোসাইটিতে অ্যালাউড না। আমরাও কিন্তু সোশ্যাল ফ্রিজিংটা করি না, তার মেডিকেল ডিসঅর্ডার বা কেমোথেরাপি তার আগে সেই সব ক্ষেত্রে করি। এগ ফ্রিজিং সব জায়গায় হয় না, কিন্তু এমব্রায়ো ফ্রিজিং কিন্তু যতগুলো IVF সেন্টার আছে সব জায়গায় হয়। এগ ফ্রিজিং লিমিটেড জায়গায় হয়, আমরা করছি। আর আরেকটা হচ্ছে ওভারিয়ান টিস্যু ফ্রিজিং। কাজে আনম্যারিড মেয়েদের এগ ফ্রিজিংয়ের চেয়ে ওভারিয়ান টিস্যু ফ্রিজিং করলে সেটার ফলাফল বেশি ভালো। পরবর্তীতে ওটা আবার ট্রান্সপ্লান্ট করলে তখন তার এগ পাওয়া যাবে ভালো। কিন্তু সেখানেও কথা আছে, AMH যদি খুব কম থাকে তাহলে ওভারিয়ান টিস্যু ফ্রিজিংয়ের কোনো ইন্ডিকেশন নাই। কাজে ফ্রিজিং ডিফারেন্ট অপশনস আছে এবং আমরা সবগুলোই করে থাকি। জি, ধন্যবাদ। ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এই সেন্টারের আসলে কার্যক্রমগুলো বা ফ্যাসিলিটিসগুলো আসলে কেমন, যদি একটু বলেন ম্যাডাম। ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ইনফার্টিলিটি কেয়ার রিসার্চ সেন্টারে আমাদের A to Z ইনফার্টিলিটির যত রকম চিকিৎসা সবই হচ্ছে, একেবারে মডার্ন ট্রিটমেন্ট সবগুলোই হচ্ছে। কাজেই সব ফ্যাসিলিটিসই আছে, সবাই সেটা হয়তো অ্যাভেল করতে পারে না, কিন্তু যারা অনেকেরই দরকার হয় এবং পারে তাদের জন্য সব অপরচুনিটি আছে। জি ম্যাডাম, এই যে সন্তানহীনতার কারণে কিন্তু দম্পতিদের মাঝে একটা মানসিক টানাপোড়েন তৈরি হয় এবং সামাজিকভাবেও তারা কিন্তু একটা লজ্জার মুখে পড়ে। স্বাভাবিকভাবে আমাদের একটা স্টিগমাটাইজ সোসাইটি কিন্তু রয়েছে। এটা মোকাবেলার উপায় আসলে কি? খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এখন ধরুন ফ্যামিলি টু ফ্যামিলি এটা কিন্তু ভ্যারি করে। ভ্যারি করছে। কিছু কিছু ফ্যামিলি তো পাত্তাই দেয় না যে তাদের
শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এটাকে কিছু ক্যারি করে না, যে হলে হলো, না হলে না হলো। ইভেন কাপল নিজেরাও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু বেশিরভাগই আমাদের যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গ্রামেগঞ্জ থেকে যারা আসে, তারা প্রচণ্ড মেয়েগুলো এসেই বলে যে বাচ্চা না হলে আমার সংসার টিকবে না, খুব চাপ আছে, খুব। সে আসলে এত চাপ, যে মেয়েটা এত মানসিক চাপে থাকে যে ওটাও কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করে। তার ওই মানসিক চাপের জন্য সেটা ভিসিয়াস সার্কেলে চলে যায়। হয়তো দেখা যায় যে প্রবলেমটা মেয়েটার না, ছেলেটার, তারপরে সে একটা মানসিক চাপে থাকে। এটা থেকে উত্তরণের উপায় তো পুরো সমাজ চেঞ্জ করা, সেটা সামাজিক দৃষ্টিভঙ্গির আমরা যতটা সম্ভব কাউন্সিলিং করি, ওকে মেন্টালি স্ট্রং করার জন্য আমরা সাপোর্ট দিই। আমরা বলি যে তুমি বলবে যে বাচ্চা তো মা আমাকে ডাকবে, তোমাকে তো আর মা ডাকবে না। কেউ যদি বলে তোমার এখনো বাচ্চা হচ্ছে না কেন, এখনো বাচ্চা হচ্ছে না কেন, তাকে উত্তর দেবে যে আমার বাচ্চা কি তোমাকে মা ডাকবে না আমাকে মা ডাকবে, কাজে আমার হচ্ছে না কেন সেটা আমি দেখছি, তোমার দেখার দরকার নেই। এই জিনিসগুলো পাড়া প্রতিবেশী, তাদের চাপ, সবকিছু মিলে ওরা একটা অহেতুক চাপে থাকে, যেটা থেকে উত্তরণ আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে খুব ডিফিকাল্ট আসলে। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। একটু যদি জানতে চাই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বন্ধ্যাত্ব চিকিৎসায় যে আশাব্যঞ্জক অগ্রগতি কোনগুলো বলে আপনি মনে করেন যেটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল রয়েছে, এবং যারা আসলে এখন সন্তানহীনতার সমস্যায় আসলে ভুগছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি বলবো যে অনেক ডক্টর আসলে এখন এই বিষয়টা নিয়ে উচ্চতর পড়াশোনা করা বা এফসিপিএস ডিগ্রি করা, এমএস ডিগ্রি করা, এই দিকটাতে কিন্তু ঝুঁকছে। অনেক ফিমেল ডক্টরই কিন্তু এই বিষয়ের দিকে তাদের আগ্রহ প্রকাশ করছেন এবং এই বিষয়ে কোর্সগুলোতে নিজেদেরকে ইনভলভ করছেন এবং পড়াশোনা করছেন এবং এফসিপিএস ডিগ্রি বা এমএস ডিগ্রিগুলো কিন্তু নিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 90 জনের মতো শুধু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকেই কিন্তু এফসিপিএস, আরইআই অর্থাৎ রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি এবং এমএস রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি ডক্টর কিন্তু ডিগ্রিপ্রাপ্ত হয়েছেন। তো যারা এই বিষয়ে উচ্চতর পড়াশোনা করছেন তারা কিন্তু ডেফিনেটলি এই সাবজেক্টটাকে ভালোবেসে অথেন্টিক্যালি প্র্যাকটিস করার চেষ্টা করছেন এবং এই সার্ভিসটা কিন্তু দিয়ে যাচ্ছেন। এর মধ্যে অনেকেই কিন্তু হচ্ছে সরকারি হাসপাতালে কর্মরত, যারা দরিদ্র মানুষদের নিয়মিত সেবাটা দিয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু এই যারা কোর্সে আসতে পারছেন না, তারাও কিন্তু দেখা গেছে যে বাইরে থেকে, বিদেশ থেকে বিভিন্ন ডিগ্রি করে বা দেশের মধ্যেই যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখান থেকেও কিন্তু ট্রেনিং করে এই বিষয়টা নিয়ে অনেক বেশি পড়াশোনা করা, জানা এবং জ্ঞান অর্জনের দিকে ঝুঁকছেন এবং এই পুরোটা ইফেক্টটা কিন্তু আমরা এখন পাচ্ছি। আগে যেমন বন্ধ্যাত্ব চিকিৎসাটা নিয়ে অত বেশি ডিপলি কেউ জানতো না, এবং মানুষ কিছু হলেই মনে করতো আমার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে। আগে বন্ধ্যাত্ব চিকিৎসা মানেই ছিল যে পার্শ্ববর্তী দেশে গিয়ে হয়তো ট্রিটমেন্ট করতে হবে। ইভেন ছোট একটা ল্যাপারোস্কোপি সার্জারি, এটাও কিন্তু তারা হচ্ছে পাশের দেশে গিয়ে করতো। এখন কিন্তু অনেক মানুষই কিন্তু জানতে পারছেন যে বন্ধ্যাত্ব চিকিৎসার প্রায় সবগুলো পদ্ধতি এবং ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। এবং আপনি জানেন যে ম্যাডামও বললেন যে 25টার বেশি কিন্তু আইভিএফ সেন্টার এখন তাদের কার্যক্রম চালাচ্ছে পুরো দমে। তো আমাদের রোগীদের জন্য কিন্তু এটা একটা বড় ভালো সুযোগ এবং সম্ভাবনা তাদেরকে, যে একটা ভালো চিকিৎসা কিন্তু তারা এখান থেকে নিতে পারেন। এবং আমাদের মিডিয়ার মাধ্যমে, প্রচারের মাধ্যমেও কিন্তু আমাদের জনগণরা জানতে পারছেন যে বাংলাদেশে আসলে বন্ধ্যাত্বের সমস্ত চিকিৎসাই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। এটিও কিন্তু একটি আশার আলো আমাদের জন্য, সবার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাশিদা বেগম ম্যাডাম আপনাদের মূল্যবান সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ, এখন টেলিভিশনকেও ধন্যবাদ। দর্শক, বন্ধ্যাত্ব মানেই আশার সমাপ্তি নয়, সঠিক সময়ে সঠিক সচেতনতা, সঠিক চিকিৎসা আমাদের সবারই স্বপ্ন বদলে দিতে পারে। আজকের এই অনুষ্ঠান আশা করছি আমাদের মাঝে এতটুকু হলেও সচেতনতা ছড়াবে এবং আমাদেরকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আজকের আরগো নিকেতন অনুষ্ঠান থেকে। সবাইকে আবারও ধন্যবাদ।